মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে আরব সাগরে মার্কিন নৌবহরের কাছে একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক কর্মকর্তাদের দাবি, ড্রোনটি বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের দিকে ধেয়ে আসছিল। পরে বহরটিকে সরিয়ে ইয়েমেনের জলসীমায় নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এছাড়া মার্কিন পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কারকে ধাওয়া করেছে ইরানি নৌবাহিনী। এই অবস্থায় ইরানের সাথে কোনো সমঝোতা না হলে খারাপ কিছু ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরিসুল ইসলামের প্রতিবেদন। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা বেড়েই যাচ্ছে। দুই দেশের চলমান এই অস্থিরতার মধ্যে আরব সাগরে একটি ইরানি ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী আরব সাগরে ইরানের শাহেদ 139 মডেলের ড্রোনটি মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের দিকে আগ্রাসীভাবে ধেয়ে যাচ্ছিল। আত্মরক্ষা, রণতরী ও নৌ সদস্যদের নিরাপত্তার স্বার্থে একটি F-35C যুদ্ধবিমান থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়। তবে এ বিষয়ে ইরান থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ড্রোন ভূপাতিতের কয়েক ঘন্টা পর যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার আটকানোর চেষ্টা করে ইরানের নৌবাহিনী। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়ম লঙ্ঘন করে একটি জাহাজ তাদের জলসীমায় ঢুকে পড়ায় সেটিকে সতর্ক করা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, মার্কিন একটি বাণিজ্যিক জাহাজকে ইরানের রেভলিউশনারি গার্ডের দুটি নৌযান ও একটি ড্রোন দিয়ে হয়রানি করা হয়েছে, যদিও জাহাজটি পরে সরিয়ে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। এদিকে দুই দেশের এ উত্তেজনার মধ্যে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনকে সরিয়ে নেওয়া হয়েছে। ইরান ভিত্তিক সংবাদ সংস্থা WANA জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বহরটি বর্তমানে ইয়েমেনের সোকোত্রা দ্বীপের পূর্বে এডেন উপসাগরের কাছে মোতায়েন রয়েছে। তবে এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি। এ অবস্থায় ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের অবসান না ঘটলে বিষয়টি খারাপের দিকে যেতে পারে। আমাদের জাহাজ এখন ইরানের দিকে যাচ্ছে, সবচেয়ে বড় জাহাজ এবং সবচেয়ে শক্তিশালী। পাশাপাশি ইরানের সঙ্গে আমাদের আলোচনাও চলছে। দেখা যাক বিষয়টি কিভাবে এগোয়। যদি আমরা কোনো সমাধানে পৌঁছতে পারি সেটি খুব ভালো হবে, আর যদি না পারি তাহলে সম্ভবত খারাপ কিছু ঘটবে। এমন সময় দুই দেশের মধ্যে নতুন করে এই উত্তেজনা শুরু হলো যখন উভয় দেশ আলোচনা টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে, আগামী শুক্রবার দুই পক্ষের মধ্যে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। তুরস্ক বা ওমান এই আলোচনার আয়োজক হতে পারে। অরিসুল ইসলাম, ৭১। সরকার বিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে অন্তত ১৩৯ বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে ইরান সরকার। তবে তাদের নাগরিকত্ব এখনও প্রকাশ করা হয়নি। মঙ্গলবার এই তথ্য জানিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, পুলিশ জানায় গ্রেফতারকৃত ব্যক্তিরা দাঙ্গামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। তারা বিশৃঙ্খলাকারীদের সংগঠিত করা, উস্কানি দেয়া ও দিক নির্দেশনায় জড়িত ছিলেন। কিছু ক্ষেত্রে তারা দেশের বাইরে থাকা নেটওয়ার্কের সঙ্গেও যোগাযোগ করেছেন। পুলিশ আরও জানায়, সাম্প্রতিক দাঙ্গাকারীদের সঙ্গে সম্পৃক্ত মামলাগুলো পর্যালোচনা করে দেখা গেছে, এসব অস্থিরতায় গ্রেফতার হওয়া ১৩৯ জনই বিদেশি নাগরিক। ইরানের অর্থনৈতিক সংকটের কারণে গত ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু হয়। পরবর্তী সময়ে তা দেশ জুড়ে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। তেহরান স্বীকার করেছে, এই অস্থিরতায় ৩,০০০-এরও বেশি মানুষ মারা গেছে। তবে তাদের দাবি, নিহতের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ পথচারী। সরকার এই সহিংসতাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে বর্ণনা করেছে। লিবিয়ার সাবেক এক নায়ক মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় পুত্র সাইফ আল ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। পশ্চিম লিবিয়ার জিনতাম শহরে তাকে গুলি করা হয়। গণমাধ্যমের খবর বলছে, সাইফ গাদ্দাফিকে ধারণা করা হচ্ছে খুন করা হয়েছে। তার আইনজীবী খালেদ এল জাইদি এবং লিবিয়ার গণমাধ্যম তার নিহত হওয়ার খবর দিয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। সাইফ গাদ্দাফি নিহত হওয়ার সময়কার ঘটনা ও বিবরণও পরিষ্কার নয় বলে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। লিবিয়ার অ্যাটর্নি জেনারেল কার্যালয় এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে স্থানীয় গণমাধ্যমে খবরে বলা হয়েছে। গাদ্দাফির ছেলেদের মধ্যে সবচেয়ে পরিচিত ও ক্ষমতাধর ছিলেন সাইফ গাদ্দাফি। ২০১১ সালে বাবার পতনের পর তিনি গ্রেফতার হলেও পরে মুক্তি পান। তিনি দেশটির রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টাও করেন। ইসরায়েল রাফা সীমান্ত আংশিকভাবে খুলে দিলেও স্বস্তি ফেরেনি গাজাবাসীর মধ্যে। তাদের অভিযোগ, যাতায়াতের সুযোগ খুবই সীমিত করা হয়েছে, আর এতে বেশি ভোগান্তিতে পড়ছেন রোগীরা। ইসরায়েলের এমন সিদ্ধান্ত অপমানের চোখে দেখছেন গাজার মানুষ।
অরিসুল ইসলামের প্রতিবেদন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বসবাসকারীদের লাইফলাইন নামে পরিচিত রাফা ক্রসিং আংশিক খুলে দিয়েছে ইসরায়েল। আপাতত সীমিত আকারে এই সীমান্ত পথ দিয়ে চলাচল করতে পারছেন মানুষ। তবে ইসরায়েলের নিয়মের বেড়াজালে স্বস্তির চেয়ে ফিলিস্তিনিদের অসুবিধায় পড়তে হচ্ছে বেশি। প্রথম দিন রাফার সীমান্তে প্রবেশ ও প্রস্থানের অনুমতি পায় মাত্র ২৭ জন। আরও ৩৮ জন নিরাপত্তা যাচাই শেষ করতে না পারায় মিশরের পাশে রাত কাটাতে বাধ্য হন। প্রবেশের সংখ্যা সীমিত হওয়ায় অনেক রোগী যারা বিশেষায়িত চিকিৎসার জন্য গাজার বাইরে যেতে চাচ্ছিলেন তারা ভোগান্তিতে পড়েন। স্থানীয়দের অভিযোগ, এই সীমিত অনুমতি তাদের দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। রাফা সীমান্ত খোলা আসলে ফিলিস্তিনি জনগণের জন্য অপমান। ১৫ জন ঢোকে, ২০ জন বের হয়। এটা আমাদের কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আমরা আরো ভালো পরিস্থিতি আশা করেছিলাম, কিন্তু তারা আমাদের আরো বেশি শ্বাসরুদ্ধ করেছে। ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ আল শাওয়া একই মন্তব্য করলেন। তিনি বলেন, সীমান্ত খোলা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও বর্তমান ব্যবস্থায় খুব কম মানুষই উপকৃত হচ্ছেন। রাফা সীমান্ত খোলা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, তবে ইসরায়েলি কর্তৃপক্ষের যে সীমাবদ্ধতা ও প্রক্রিয়া কার্যকর করছে তা আমাদের প্রত্যাশা অনুযায়ী নয়। আমরা চাই সীমান্ত আরও উন্মুক্ত হোক, যেন সাধারণ মানুষ স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারে। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির প্রাথমিক ধাপে সীমিতভাবে সীমান্ত খোলার শর্ত রাখা হয়েছিল। সম্প্রতি পুনরায় সীমান্ত খুললেও নিরাপত্তা ও সংখ্যাগত সীমাবদ্ধতা এখন গাজাবাসীর জীবনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত এলাকা বড় পরিসরে খোলা ছাড়া গাজার মানুষের দৈনন্দিন জীবন, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থা ও মানবিক সহায়তা স্থিতিশীল করা সম্ভব নয়। অরিসুল ইসলাম, ৭১। এক সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই তীব্র শীতের মধ্যে ইউক্রেন জুড়ে আবারও হামলা শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার রাতে ইউক্রেনের জ্বালানি খাত লক্ষ্য করে রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া এই যুদ্ধ শেষ করার জন্য কূটনীতির পরিবর্তনে সন্ত্রাস এবং উত্তেজনা বৃদ্ধি করছে। এদিকে জাপোরিজিয়া এবং খরকিভে রুশ ড্রোন হামলায় ২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইউক্রেনের তীব্র শীতে কঠিন এক সময় পার করছেন দেশটির নাগরিকরা। এর সাথে তীব্র আকার ধারণ করেছে বিদ্যুৎ সংকট। কঠিন এই পরিস্থিতির মাঝে ইউক্রেনের জ্বালানি খাত লক্ষ্য করে রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। ইউক্রেনের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ডিটেকের তথ্য অনুযায়ী ওডেসা সহ বিভিন্ন স্থানে তাদের ২টি বিদ্যুৎ কেন্দ্রের নতুন করে রুশ হামলার শিকার হয়েছে। গত অক্টোবর থেকে শুরু হওয়া জ্বালানি খাতের ওপর এটি ছিল ৯ম বড় ধরনের আক্রমণ। এছাড়া কিয়েভ এবং দিনিপ্রোর মতো প্রধান শহরগুলোতেও সরকারি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিটেক দাবি করেছে, লক্ষ্যবস্তু করা কিছু কেন্দ্র শুধুমাত্র ঘরবাড়ি গরম রাখার কাজে ব্যবহৃত হতো, যা সম্পূর্ণভাবে বেসামরিক অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া এই যুদ্ধ শেষ করার জন্য কূটনীতির পরিবর্তে সন্ত্রাস ও উত্তেজনা বৃদ্ধি করছে। রাশিয়া কেবল ক্ষেপণাস্ত্র মজুত করার এবং পরবর্তী আক্রমণের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সময় ব্যয় করেছে। রাশিয়ার উপর চাপ না দিলে এই যুদ্ধের কোনো শেষ হবে না। তারা ঠান্ডার সুযোগ নিতে চায়, কারণ তারা জানে আক্রমণের মাধ্যমে আমাদেরকে বশীভূত করতে পারবে না। জেলেনস্কি আরও জানিয়েছেন, ৭০টিরও বেশি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং ৪৫০টি ড্রোন ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে ব্যবহৃত হয়। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে যে তারা ৩৮টি ক্ষেপণাস্ত্রকে প্রতিরোধ করতে পেরেছে। এর মাঝেই ন্যাটো মহাসচিব মার্ক রুটে রুশ হামলার ক্ষতিগ্রস্ত কিয়েভ তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি সদস্য দেশগুলোকে ইউক্রেনের জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র সরবরাহ করার জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে জাপোরিজিয়া ও খারকিভে রুশ ড্রোন হামলায় ১৮ বছর বয়সী ২ যুবক নিহত হয়েছেন। এছাড়া কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। মনিরুজ্জামান বাবু, ৭১। তেল না কেনার ব্যাপারে ভারত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এবং এই সংক্রান্ত কোনো বিবৃতিও দেয়নি বলে জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার বলেন, তেল না কেনার বিষয়ে নয়াদিল্লির কাছ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। তিনি জানান, ভারত যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ককে রাশিয়ার সম্মান জানায়, তবে রাশিয়াও দিল্লির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় বলেও জানান পেসকভ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির ঘোষণা দেন ট্রাম্প।
ওই সময় তিনি দাবি করেন নয়াদিল্লি রাশিয়ার তেল কেনার বদলে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার তেল কিনতে রাজি হয়েছে। এর কয়েক মিনিট পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দেন। সেখানে তিনি ট্রাম্পকে 140 কোটি ভারতীয় পক্ষ থেকে শুভেচ্ছা জানান। বৈশ্বিক প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের নতুন প্রতিরক্ষা কৌশলে মিত্ররাজ্যের জন্য সহায়তা সীমিত করার প্রস্তাব করা হয়েছে। এর প্রভাব পড়তে পারে ন্যাটো থেকে শুরু করে রাশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। হঠাৎ মিত্রদের থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছে যুক্তরাষ্ট্র। সামরিক সহায়তা কমানোর পথে এগোচ্ছে তারা। পেন্টাগনের নতুন ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজিতে এমন প্রস্তাবই তুলে ধরা হয়েছে। ন্যাটো থেকে শুরু করে সব মিত্রের তাই কপালে চিন্তার ভাঁজ। আগের ডিফেন্স স্ট্র্যাটেজিতে যেখানে চীনকে যুক্তরাষ্ট্রের প্রধান হুমকি হিসেবে দেখা হতো, তবে নতুন নথিতে গুরুত্ব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড ও পশ্চিমা গোলার্ধের নিরাপত্তায়। এই কৌশলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। রাশিয়া ও উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় মিত্রদের আরও বেশি দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। মূলত এর ফলে মিত্রদের নিজেদের নিরাপত্তায় ও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি দেশগুলোর প্রতি নজরদারির বার্তা দিল পেন্টাগন। এদিকে বিশ্লেষকদের মতে ট্রাম্পের দেয়া দাভোসের বার্তাই প্রতিফলিত পেন্টাগনের কৌশলে। ন্যাটোর করার সমালোচনা করে ট্রাম্প দাবি করেছিলেন ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের কিছু না পাওয়ার কথা। ন্যাটো থেকে যুক্তরাষ্ট্র কখনোই কিছু পায়নি, খরচের প্রায় সবটাই আমাদের দিতে হয়। নথিতে বলা হয়েছে ইউরোপ দীর্ঘদিন ধরে নিজেদের প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল। তবে পেন্টাগনের দাবি এই নীতি পরিবর্তনের অর্থ দূরত্ব তৈরি নয়, বরং বাস্তব ভিত্তিক কৌশল। রাশিয়াকে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সদস্যদের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে পেন্টাগন। চীনের আধিপত্য বিস্তার নিয়ে শঙ্কায় ওয়াশিংটন, তবে চীনের সাথে সরাসরি সংঘাতের আগ্রহ নেই মার্কিনীদের। উত্তর কোরিয়াকে নিবৃত্ত করার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার নেতৃত্বের উপর জোর দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র সেখানে তুলনামূলকভাবে সীমিত ভূমিকা রাখতে চায়। বিশ্লেষকদের মতে পেন্টাগন আদর্শবাদ থেকে সরে এসে কঠোর বাস্তববাদের সূচনা করতে চাইছে। আর যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য বার্তাটি পরিষ্কার, নিজেদের নিরাপত্তায় এখন আরও বেশি দায়িত্ব নিতে হবে। এই নতুন প্রতিরক্ষা কৌশল আগামী 4 বছরে যুক্তরাষ্ট্রের বৈদেশিক ও সামরিক নীতিকে প্রভাবিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরাফাত ইসলাম, 71। গ্রিসের এজিয়ান সাগরে নৌকা ডুবে 14 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। উপকূল রক্ষীদের জানিয়েছেন চিওস দ্বীপের কাছে একটি জাহাজের সাথে নৌকার সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানান তুরস্কের উপকূল থেকে কয়েক মাইল দূরে অভিবাসীদের বহনকারী একটি নৌকার সাথে উপকূল রক্ষীদের জাহাজের সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় 2 উপকূলরক্ষী কর্মকর্তা আহত হয়েছেন এবং 24 জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন যে জাহাজটিতে প্রায় 30 থেকে 35 জন ছিলেন। উপকূল রক্ষীরা ব্যক্তিগত নৌকা ও ডুবুরিদের সহায়তায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়েছে। গ্রিস দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার অভিবাসীদের ইউরোপে প্রবেশের প্রধান রুট হিসেবে ব্যবহার হয়ে আসছে। ফ্রান্সের পর এবার স্পেন ও গ্রিসেও 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব এনেছে। স্পেনের এক জরিপে দেখা গেছে 82% মানুষই এই নিষেধাজ্ঞার পক্ষে। মঙ্গলবারেই 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব এনেছে স্পেন। এদিকে গ্রিসও 15 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের ঘোষণা দিতে চলেছে বলে জানিয়েছেন সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এর আগে ফ্রান্স ও যুক্তরাজ্য শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়। গত বছর ডিসেম্বরে বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করে। তারপরই বিভিন্ন দেশ একই রকম পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। কলম্বিয়ার মার্টা শহরে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে অন্তত 3 জন নিহত হয়েছেন। এছাড়া কর্ডোবা প্রদেশে সান জোগ্রে নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকায়। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে সান্টা মার্টা শহরের একটি আবাসিক এলাকায় পাহাড়ি ঢাল থেকে কাদা ও পাথর নেমে আসে। এতে 8টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং অর্ধশত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে কলম্বিয়ার কর্ডোবার সান জোর্গে নদীর পানি বেড়ে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
বন্যা কবলিত এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যেতে হাজারো মানুষকে বলা হয়েছে। এই অবস্থায় অন্যান্য এলাকাগুলোতে বন্যার সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। দেশটির আবহাওয়া ও পরিবেশ গবেষণা সংস্থা জানিয়েছে, কলম্বিয়া বর্তমানে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও কিছু নতুন খবর বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। সাথে থাকুন।